কালীচরণ একজন গরিব পরিবারের লোক ছিলেন। ও নিজের ছেলে, বৌমা আর একটা নাতনির সঙ্গে থাকতেন। উনি পুরনো দিনের মানসিকতার লোক ছিলেন। ওরা একটা ছোট্ট বাড়িতে বসবাস করতেন। বাছা, আমি জানি যে আজকালকার দিনের দুনিয়া কোথায় চলে গেছে, কিন্তু তবুও বংশকে বাঁচিয়ে রাখার জন্য অন্তত একটা পুত্র সন্তান দরকার। তোমার তো শুধু মেয়ে তো নিজের শ্বশুর বাড়িতে চলে যাবে, আর তোমরা দুজনেই একইভাবে থাকবে। তাই আমি চাই যে তোমাদের একটা পুত্র সন্তান হোক, তাহলেই আমি নিশ্চিন্ত হতে পারি। কিন্তু বাবা, আজকাল তো ছেলে আর মেয়ে একই সমান। আজকাল তো মেয়েরা ছেলেদের থেকে বেশি কাজ করে। মেয়েরা সব কাজেই ছেলেদের বরাবরই করতে পারে। তাহলে ছেলে মেয়েতে আপনি এত পার্থক্য কেন করেন? তোর যদি শাশুড়ি থাকতো, তাহলে তারও তো একটা নাতির ইচ্ছে থাকতেই পারে, আর সেই ইচ্ছে আমারও। আপনি দেখবেন বাবা, আমার মেয়ে অনেক উন্নতি করবে, আর আপনি কখনো এই ব্যাপারে দুঃখ করবেন না। কালীচরণ যে সমস্ত কথা রাজেশকে বলতেন, তার জবাব তার বউ দিত। রাজেশ প্রত্যেক দিন মদ খেয়ে নেশা করত। প্রতিদিন ও মদের জন্য টাকা চাইত। বাড়িতে গরিবী হওয়ার সত্ত্বেও ও নিজের নেশা ছাড়ছিল না। কাপড়ের দোকানে কাজ করে ও যাই রোজগার করত, তা দিয়ে ও মদ খেয়ে নিত। আর এই কারণে পুষ্পা খুবই চিন্তিত ছিল। আজকে আবার মদ খেয়ে এসেছো? আরে কতবার বলেছি যে মেয়ের সামনে মদ খেয়ে বাড়িতে এসো না। মেয়ের চোখে অনেক রকমের প্রশ্ন দেখেছি আমি, যার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। বাড়িতে খাবার জিনিস এত কষ্ট করে আনা হয়, আর তুমি হলে যে রোজ মদ খেয়ে আসো। আমার সামনে বেশি ভজভজ করিস না তো, যত সব। তাড়াতাড়ি খেতে দে, আমার খুব খিদে পেয়ে। যা খাবার নিয়ে যা বলছি। আরে বাছা, চলো আমরা একসাথে বসে খাই। রাজেশ আর কালীচরণ খাবার খেতে বসে পড়ে। পুষ্পা খুব আদর যত্নে ওদের দুজনকে খাবার খাওয়ায়। সবাই খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে রাজেশের লোভ বেড়ে যায়, আর ও যেই দোকানে কাজ করছিল ওখান থেকে কাপড়ের চুরি শুরু করে দেয়, যেটা দোকানের মালিক দেখে ফেলে আর ওকে খুব মেরে ওখান থেকে বার করে দেয়। রাজেশ তার শেষ টাকা দিয়েও মদ খেয়ে বাড়ি ফেরে। আজকে আবার মদ খেয়ে এসেছো? আমি তো অস্থির হয়ে গেছি। আমি না তোকে আর সহ্য করতে পারছি না, বিরক্ত হয়ে পড়েছি। যবে থেকে তুই আমার জীবনে এসেছিস, আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে ওই দোকানদার আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, সেই জন্যই আমি আজকে মদ খেয়ে এসেছি। এতে আমার কি দোষ বলো? না 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 না, ভুল তো আমারই। না আমি তোর সাথে বিয়ে করতাম, আর না এসব কিছু ঘটতো। আমি ভেবেছিলাম তুই পণে অনেক কিছু নিয়ে আসবি, কিন্তু তুই একটা কানাকড়িও নিয়ে আসিসনি। আমি আমার বিয়ের জন্য ধার করেছিলাম, তার উপর তুই একটা মেয়ের জন্ম দিলি। একটা ছেলে হলে অন্তত আমি বাঁচতাম। আরে মেয়ে তো অন্যের হয়, ও তো কোথাও চলে যাবে, ততদিন আমাকে আবার অপেক্ষা করে থাকতে হবে। তুই মা মিলে আমার জীবনটা একেবারে শেষ করে দিলি। মেয়ে হওয়া কি এত বড় অন্যায় নাকি? মেয়েদেরকে তুমি এত বেশি ঘেন্না করো। ভেবে দেখো, যদি তোমার মা না হতো তাহলে তুমিও হতে না। রাজেশ বরদাস্ত করতে পারছিল না, আর ও পুষ্পাকে জোরে থাপ্পড় মেরে দেয়। পুষ্পা এই সব সহ্য করতে পারল না, আর ও নিজের জামা কাপড় প্যাক করে নেয়। অনেক হয়েছে, এখন আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। কিন্তু এমন ভাবে দিচ্ছ যেন মনে হচ্ছে বিশাল কোটিপতি। বাপের ঘরে থাকলে এইসব ঠাঁট বাট একেবারে উড়ে চলে যাবে। আমরা তো তোকে এখানে বসে বসে খাওয়াচ্ছি, যখন দরজায় দরজায় ধাক্কা খাবি তখন তোর মাথায় বুদ্ধিটা আসবে। তুই যেতে চাইলে চলে যা, আমি আমার ছেলের জন্য আবার একটা বিয়ে দেবো। আমার ছেলের আর কতই বা বয়স। পুষ্পা বাড়ি ছেড়ে চলে তো যায়, কিন্তু ও বুঝতেই পারছিল না যে ও কোথায় যাবে। কারণ গরিব মা বাবা নিজের মেয়েকে এই অবস্থায় দেখে বাঁচতে পারবে না, আর ও তাদের উপরে বোঝা হয়ে থাকতে চাইছিল না। তাই ওরা রাস্তার পাশে বসে পড়ে। তখনই ওরা দেখতে পায় যে স্কুলের কিছু বাচ্চা পিঠে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম না তুই খেতে পারবি না? না মা, আমি তো ফুচকাই খেতে চাই। তোর মুখ তো এইটুকু, আর ফুচকা হয় অনেক বড়, মুখে ব্যথা হয়ে যায় তোর।
সমস্ত জলও বাইরে বেরিয়ে আসে। আমি তো খেতে দেব না ফুচকা তোকে। তাহলে ফুচকা খাওয়ার জন্য কি আমি বড় হওয়ার জন্য অপেক্ষা করে থাকবো? আমার তো খুব ইচ্ছে করছে। আচ্ছা জলটাই খাইয়ে দাও। ঠিক আছে, ফুচকা আমি খেয়ে নেব, তোকে জল খাইয়ে দেব। এই সব কিছু পুষ্পা দেখছিল। এটা দেখে সে চিন্তা করতে লাগলো যে আমরা কেন না একটা ছোট্ট ছোট্ট ফুচকা বানানো ঠেলা বানাই। ও নিজের মেয়ের হাত ধরে নিজের হাতের একটা চুড়ি বিক্রি করে ফুচকা বানানো শুরু করে দেয়, আর তার সাইজ ছোট্ট রাখে যাতে সমস্ত বাচ্চারা সেগুলো ভালো করে খেতে পারে। সবাই বড়দের খাবার দাবারের ব্যাপারে ভাবে, ছোট্ট বাচ্চাদের কথা কেউ ভাবে না। আমি তো এই বাচ্চাদের ব্যাপারে ভাবতেই পারি। বাচ্চাদের জন্য আমি ছোট্ট ছোট্ট ফুচকা বানিয়ে এনেছি। বাচ্চারা এটা খেয়ে নিশ্চয়ই খুশি হবে। চলো ওদের খাওয়াই। ফুচকা নিয়ে নাও, মিনি পানিপুরি, ছোট্ট ছোট্ট ফুচকা খেয়ে যাও। ওর ছোট্ট ছোট্ট ফুচকা দেখে ছোট বাচ্চাদের মনে লোভ চলে আসে। প্রথম দিন তো কম বাচ্চারাই ফুচকা খেতে এলো, কিন্তু তার ফুচকার টেস্ট খুব ভালো ছিল, যার কারণে স্কুলের বাইরে ফুচকার ঠেলার সামনে বাচ্চাদের লাইন লেগে যায়। বাচ্চাদের ফুচকা খাইয়ে পুষ্পা খুব খুশি হয়। শুনুন দিদি, আপনি এই মিনি পানিপুরির ঠেলা লাগিয়ে খুব ভালো কাজ করেছেন। বাচ্চারা তো ছোট্ট ফুচকা কোথাও পেত না। সবার আকার খুব বড় হয়, যার কারণে ছোট বাচ্চারা ফুচকা খেতেই পারত না। কিন্তু আপনি বাচ্চাদের হিসেবে ছোট ছোট ফুচকা বানিয়ে বাচ্চাদেরকে খুব খুশি করেছেন। এটা খুব ভালো কাজ করেছেন। তুমি কখনো এই মিনি পানিপুরির জল খেয়ে দেখেছো? জল খেয়ে দেখো, তুমিও এই মিনি পানিপুরির ফ্যান হয়ে যাবে। আমার বাচ্চারা তো রোজ এই ছোট্ট ফুচকা খেতে আসে, আর ওদের সাথে সাথে আমিও খেয়ে নিই। ইনি তো আমার ফেভারিট পানিপুরিওয়ালি হয়ে গেছে। এটা ছাড়া তো আমাদের খাবারই হজম হয় না। কেন না, সব লোকেদেরই এই ছোট্ট ফুচকা খাওয়ার জন্য মনে লোভ জাগবে। এরকম মনে হয় শুধু খেতেই থাকি খেতেই থাকি। এই ছোট্ট ফুচকা তো আমি বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, কিন্তু আপনাদেরও এটা ভালো লাগলো? এটা তো আমার সৌভাগ্য। মশলা তো আমি খুবই সিম্পল রেখেছি, যাতে বাচ্চারা ভালো করে খেতে পারে। সব পুষ্পার ছোট্ট ফুচকা খুব মন ভরে খেত। তার মিনি পানিপুরি শহরে খুব প্রসিদ্ধ হয়ে ওঠে। ও খুব কম দামে ছোট্ট ফুচকা বিক্রি করত, যার কারণে তার গ্রাহক আরো বেশি বাড়তে শুরু করলো। আর ও তার নিজের রোজগার দিয়ে একটা নতুন ঘর কিনলো, আর যেখানে ও ঠেলা লাগাতো ওখানে একটা দোকান তৈরি করলো, আর নিজের মেয়ের সাথে হাসি খুশি জীবন কাটাতে লাগলো। কুটুম্বপুর গ্রামে রামলাল নামের একজন ব্যক্তি থাকতো, যে গ্রামে ঠেলা লাগিয়ে ফুচকা বিক্রি করত। রামলালের ফুচকা অনেক দূর দূরের গ্রামের লোকেরা খেতে আসতো। রামলাল একজন দয়ালু স্বভাবের লোক ছিল। গরিবদেরকে সে এমনিতেই ফুচকা খাইয়ে দিত। একদিন রত্নাপুর গ্রামের প্রধান রামলালের ফুচকার প্রশংসা শুনে নিজের দুজন সাথী ভীমা আর কালিয়ার সাথে ওখানে আসে। তোমার ফুচকার চর্চা দূর দূরান্তে পর্যন্ত ছড়িয়ে গেছে, বুঝেছো? তাই আমি আর নিজেকে থামাতে পারলাম না এখানে আসতে। এরা দুজন আমার বন্ধু, ভীমা আর কালিয়া। তোমার হাতের ভালো ভালো ফুচকা আমাদেরকে খাওয়াও তো। রামলাল ওদের সবাইকে এক এক প্লেট ফুচকা দিয়ে দিল। ফুচকা খাওয়ার পর প্রধান খুশি হয়ে বলে ওঠে, তোর হাতে সত্যি জাদু আছে রামলাল। ফুচকা খেয়ে দারুণ লাগলো আমার। একদম ঠিক কথা বলেছেন প্রধান মশাই। অনেক গ্রামে আমি ফুচকা খেয়েছি, কিন্তু এমন ফুচকা স্বাদ কোনোদিনও পাইনি। হ্যাঁ রামলাল, তুমি তো আমাদের গ্রামেও ফুচকা বিক্রি করতে পারো। কালি একদম ঠিক কথা বলছে রামলাল। আমাদের গ্রাম তোমাদের গ্রামের থেকে অনেক বেশি বড়, আর ওখানে তো সফল ব্যবসাদাররাও রয়েছে। তোমার ফুচকা ওখানে খুব বিক্রি হবে। তাই তুমি যদি বলো তাহলে আমি ওখানে তোমার জন্য একটা ভালো ফুচকার দোকান দেখে দিতে পারি। আরে না প্রধান মশাই, আমি আমার গ্রাম ছেড়ে কোথাও যেতে চাই না। আমার গ্রামে হয়তো আপনার গ্রামের মতন বড় বড় লোকজন থাকে না ঠিকই, কিন্তু আমার গ্রামেই আমি শান্তি পাই, বুঝেছেন তো? আরে আপনি হয়তো জানেন না প্রধান মশাই, আসলে এই রামলাল একেবারে একটা বোকা লোক। হ্যাঁ, একেবারে মূর্খ যাকে বলে।
আরে বেশিরভাগ ফুচকাই তো ও নিজের গ্রামের লোককে ফ্রিতেই খাইয়ে দেয়। হ্যাঁ, ভীমার কথা শুনে প্রধান হাসতে হাসতে বললেন, সেটা তো ওর জামা প্যান্ট আর এই ঠেলা গাড়ির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এখনো সময় আছে রামলাল, এমন সুযোগ কিন্তু বারবার পাবে না তুমি। জীবনে পয়সা রোজগার করাটা খুবই দরকারি, বুঝলে? প্রধান রামলালকে অনেক অনেক রকমের লোভ দিতে লাগলো, কিন্তু রামলাল তার কথা মানতে অস্বীকার করলো। রামলাল, আমি তোমার ফুচকার সামান্য একটু প্রশংসা করলাম বলে তুমি তো নিজেকে একেবারে বিশাল বড় মানুষ মনে করছো। হ্যাঁ, তোমার এই ফুচকার ঠেলা গাড়ি বেশি দিন চলবে না, বুঝেছো? এইটুকু বলে প্রধান রাগের চোটে নিজের সাথীদের সাথে ওখান থেকে চলে যায়। সেই সময় রামলালের গ্রামের প্রধান সত্তুর সাথে দেখা করে। আরে সত্তু দাদা, তা তোমার গ্রামের কি খবর আমাকে একটু বলো তো। আরে আমার গ্রামের খবর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, তোমার গ্রামের হালচাল সব সময় ভালো থাকে, তোমার গ্রামেই তো সব সময় উন্নতি হচ্ছে। আমাদের গ্রামের লোকজন তো দুবেলা খেতে পাই কত কষ্ট করে, তাই না? তোমার গ্রামে রামলালের ফুচকা খুবই প্রসিদ্ধ। দূর দূরান্ত থেকে গ্রামের লোকেরা শুধুমাত্র রামলালের ফুচকা খাওয়ার জন্যই তো আসে, ঠিক কিনা? আরে এতে তো কোনো সন্দেহ নেই প্রধান, ওই বেচারার ফুচকা ঠেলাগাড়িটা কিন্তু বেশ ভালোই চলে। আরে এই কথাটাই তো আমি তোমাকে বোঝাতে এসেছি সত্তু। আমার কথাটা মন দিয়ে শোনো। তোমার গ্রামের নাম তোমার জন্য নয়, বরং রামলালের জন্য প্রসিদ্ধ। গ্রামের লোকেরা দূর দূরান্ত থেকে ওর ফুচকা খাওয়ার জন্যই তো আসে। কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যে গ্রামের লোকেরা আশেপাশে মিলে রামলালকে প্রধান করে দেবে। রত্নাপুর গ্রামের প্রধানের কথা শুনে সত্তু খুব বাজেভাবে অবাক হলো। কথাটা তো তুমি একেবারে ঠিক কথাই বলেছো দেখছি। হ্যাঁ, এই ব্যাপারে আমি আজ অব্দি কখনো ভাবেইনি। তুমি একেবারে চিন্তায় ফেলে দিলে আমায়। আচ্ছা তুমি আমাকে বলো তো এর কি উপায়? আমি এমন কি করতে পারি যাতে আমার গ্রামের নাম আমার জন্য প্রসিদ্ধ হয়ে যায়? বলো বলো বলো। আরে খুব সহজ ব্যাপার তো। তোমার গ্রামের নাম ফুচকার জন্য প্রসিদ্ধ, তাই তো? তুমি শহর থেকে কয়েকজন ভালো ফুচকাওয়ালাকে ধরে নিয়ে এসো আর নিজের গ্রামে একটা বড় রেস্টুরেন্ট খুলে নাও। যখন রেস্টুরেন্টটা খোলা হয়ে যাবে তখন রামলালের ফুচকার কে কিনতে আসবে? আমাদের প্রধান মশাই একেবারে ঠিক কথাই বলছে সত্তু দাদা, আপনি ওনার কথাটা শুনে নিন। আমাদের গ্রামের সব বাসিন্দারা প্রধান মশাইয়ের কথা খুব ভালোভাবেই তো শোনেন। আর দেখুন, আমাদের গ্রামের উন্নতি তো তোমাদের গ্রামের থেকে অনেক বেশি, তাই না? তোমরা দুজন একেবারে ঠিক কথাই বলেছ। আমি কালকেই শহর থেকে কয়েকজন ফুচকাওয়ালাদেরকে ধরে নিয়ে চলে আসছি আর আমাদের গ্রামে একটা রেস্টুরেন্টের নির্মাণ করে দেব। হ্যাঁ, আর সেই রেস্টুরেন্টের নাম হবে আমার নাম দিয়েই হবে, সত্তু রেস্টুরেন্ট। সত্তুর কথা শুনে রত্নাপুর গ্রামের প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। প্রধান নিজের সাথী কালিয়াকে বলল, একে রাজনীতি বলা হয় কালিয়া। এবার তুমি দেখতে থাকো, এই রামলাল আজকের পর থেকে ওই প্রধানের পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই এই রামলালের নাম একেবারে শেষ হয়ে যাবে। আপনার মাথার মধ্যে সত্যি কি যে আছে। কিছুদিনের মধ্যেই সত্তু প্রধান গ্রামে একটা খুব ভালো রেস্টুরেন্ট তৈরি করলো আর শহর থেকে একটা খুব ভালো ফুচকা বানানোর লোককে নিজের গ্রামে নিয়ে এলো। কিছুদিনের পরই গ্রামের সমস্ত লোকেরা তার রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খেতে শুরু করলো। এখন রামলালের দোকানে কেউ আসতো না। বেচারা রামলাল রোজ ফুচকার ঠেলা লাগিয়ে সারা দিন রোদ্দুরে একাই দাঁড়িয়ে থাকতো আর বিকেল বেলা পর্যন্ত তার ফুচকা খারাপ হয়ে যেত। কিছুদিন পর নির্মলা রামলালকে বলল, তোমাকে নিজের ঠেলা অন্য কোনো গ্রামে লাগানো উচিত। তোমার ফুচকা তো কেউ খেতে আসে না, আমরা তো রাস্তায় নেমে গেছি। তুমি একদম ঠিক কথাই বলেছ, আমাকে আমার ফুচকা প্রতিদিন বিকেল বেলায় ফেলে দিতে হয় গো। তক্ষুনি রামলালের দরজায় কেউ ধাক্কা দিতে শুরু করলো। রামলাল দরজা খুলে দিল। সে দেখতে পেল বাইরে একজন বুড়ো ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমাকে কিছু খেতে দাও না গো, 3 দিন হয়ে গেল না খেয়ে রয়েছি। 2 দিন হয়ে গেল আমার বাড়িতে রান্না হয়নি গো। আমার দিনের পর দিন লোকসান হয়েই চলেছে। আমার কাছে কয়েকটা ফুচকা অবশ্য রয়েছে যেটা এখনো পর্যন্ত ভালো আছে, তাহলে তাই দাও না, আমাকে সেটাই খাওয়াও। রামলাল ফুচকা সেই বুড়ো ব্যক্তিকে দিয়ে দিল। দেখতে দেখতেই সেই বুড়ো ব্যক্তি রামলালের সমস্ত ফুচকা খেয়ে নিল আর সে একটা ঝোলা রামলালকে দিয়ে দিল। এটা আবার কি গো? এটা হলো বালি, তোমার ভাগ্য পাল্টে দেবে এটা।
আরে বালি আবার আমার ভাগ্য কি করে পাল্টাবে গো? এটা হলো জাদুর বালি। তুমি কাল থেকে তন্দুরের মধ্যে ফুচকা তৈরি করবে। কিন্তু সেটা কিভাবে? তোমার কানটা একটু কাছে নিয়ে এসো তো। বুড়ো ব্যক্তি তার কানে কিছু একটা বলে চলে যায়। পরের দিন রামলাল সেই বুড়ো ব্যক্তির বলা অনুযায়ী গ্রামের ঠিক মাঝখানে ঠেলা লাগিয়ে দাঁড়িয়ে পড়ে আর তন্দুর গরম করে ছোট্ট ছোট্ট ফুচকা বানাতে থাকে। ওই ফুচকাগুলোকে গরম করার জন্য যেই মাত্র সে বালু তন্দুরে দিল, দেখতে দেখতেই অনেকগুলো ফুচকা নিজে নিজেই তৈরি হয়ে বাইরে চলে এলো। তার গন্ধ শুঙে সমস্ত গ্রাম রামলালের দোকানে চলে এলো। ফুচকা থেকে তো বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে রামলাল দাদা, আমাকে তাড়াতাড়ি তোমার ফুচকা খাওয়াও না গো। দেখতে দেখতেই বিকেল পর্যন্ত রামলালের সমস্ত ফুচকা বিক্রি হয়ে যায়। সেই দিনের পর রোজ রোজ এরকমটাই হলো। রামলাল তন্দুরে ফুচকা বানাতো, কিন্তু যেই মাত্র সে ফুচকা গরম করার জন্য জাদুই বালু দিত, পুরো গ্রাম ওখানে একত্রিত হতো। গ্রামে প্রধানের রেস্টুরেন্টে কেউ আসছিল না। ক্লান্ত হয়ে সত্তু রত্নাপুর গ্রামের প্রধানকে ডাকলো। জানি না রামলাল তন্দুরে কিরকম ফুচকা তৈরি করছে বাবা গো, আমার রেস্টুরেন্ট একেবারে তালা লাগাতে হলো। আপনি যেমনটা বলেছিলেন আমি সেই মতো ওর বাড়ির উপরে অনেকদিন ধরেই নজর রাখছি। তো আমি শুধু এইটুকুই জানি যে ওর তন্দুর একটা জাদুই তন্দুর, ওর কাছে জাদুর বালি আছে। তো যেই ওই বালিগুলো তন্দুরের মধ্যে দেয়, পুরো গ্রামে ফুচকার গন্ধ ছড়িয়ে পড়ে। তাহলে যাও ওই বালি আমার কাছে এনে দাও। যেমনটা আপনি বলবেন। পরের দিন রাত্রিবেলা ভীমা আর কালিয়া চুরি চুরি সেই বালুটা চুরি করে নেয়। সত্তুও হুবহু সেরকমই ফুচকা বানানোর চেষ্টা করে, কিন্তু যেই মাত্র সে বালু তন্দুরে দিল, হঠাৎ করে তন্দুর ফেটে গেল আর তার কারিগররা ঘায়েল হয়ে বেহুশ হয়ে গেল। তক্ষুনি আলো থেকে একটা বুড়ো ব্যক্তি হাসতে হাসতে সত্তুর সামনে এসে বলল, আমি একজন জাদুকর, আমি তো এই বালি রামলালকে দিয়েছিলাম। তুমি হয়তো এটা জানো না প্রধান, যে এই বালিটা মানুষকে একেবারে বেছে নেয়। এই বালিটা রামলালকে বেছে নিয়েছে, তোমাকে নয়। আর তোমাকে একটা গোপন কথা জানিয়ে দিচ্ছি, এই বালি নিজের মালিককে রক্ষাও করে। তাই তুমি তোমার কথা মনে রেখো, রামলালকে কখনো ক্ষতি করো না, বুঝেছো? সে খুবই দয়ালু মানুষ, তাই ওর দয়ার শরীর দেখে প্রসন্ন হওয়ার পরে আমি ওই জাদুর বালিটাকে দিয়েছিলাম। আসলে ও তো আমাকে ফ্রিতে নিজের ফুচকা খাইয়েছিল, তাই ওকে তো একটু উপকার করতেই হবে আমাকে, তাই না? এইটুকু বলে সেই বুড়ো ব্যক্তি গায়েব হয়ে যায় আর সত্তু ওখানেই দাঁড়িয়ে থাকলো। সেই দিনের পর থেকে সত্তু হার মেনে নিল আর রামলালের জাদুই তন্দুরি ফুচকা এখন গ্রাম পর্যন্তই নয়, বরং শহরেও প্রসিদ্ধ হয়ে গেছিল।